আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আজকে কানাডাতে বিশেষ কিছু ক্ষেত্রে একজন ব্যক্তিকে ডিপোর্শন অর্থাৎ কানাডা থেকে বের হওয়ার জন্যে রিমুভাল অর্ডার জারি করা হয়। এই বিষয়গুলি নিয়ে কথা বলবো। উদ্দেশ্য একটাই, ভিজিট ভিসায় আসুন, ওয়ার্ক পারমিট নিয়ে আসুন, স্টুডেন্ট হিসেবে আসুন কিংবা পার্মানেন্ট রেসিডেন্ট হিসেবে আসুন। যে সমস্ত কারণে আপনাকে অসাবধানতাবশত অথবা ইচ্ছাকৃতভাবে যে সমস্ত অকারেন্সের কারণে আপনাকে কানাডা থেকে বের করে দেওয়া হতে পারে, সেই বিষয়গুলি আপনাদের জেনে রাখাটা অতীব জরুরি। কারণ অনেক সময় অনেক কিছু অনিচ্ছাকৃতভাবে হয়ে যেতে পারে, যার কারণে আপনি আপনার স্বপ্নটিকে দুঃস্বপ্নে পরিণত করে ফেলতে পারেন। যার কারণে মূলত আমাদের আজকের আলোচনা, এ ডিপোর্টেশন অর্ডার ইজ এ রিমুভাল অর্ডার দ্যাট entails a permanent restriction on returning to Canada. Canada has specific laws against acts that are not acceptable in Canadian policy. তো বিষয়টা বুঝতে পারতেছেন যে যখন কারোর ব্যাপারে রেস্ট্রিকশন চলে আসে, রিমুভাল অর্ডার চলে আসে, তাকে বের করে দেওয়া হয় এবং আজীবনের জন্য তার গেটওয়েটা বন্ধ করে দেওয়া হয় কানাডাতে। তো এই বিষয়গুলি নিয়ে খেয়াল রাখতে হবে। When an immigrant, temporary or permanent resident, violates the law, the Canadian government has the authority to expel the individual permanently from Canada. টু টেম্পোরারি যে কোনো ক্যাটাগরিতে হোক আর পার্মানেন্ট রেসিডেন্ট ভিসাই হোক না কেন, আপনারা এখানে এসে যদি ল ভায়োলেট করেন, গভর্নমেন্টের এখতিয়ার রয়েছে আপনাকে পার্মানেন্টলি কানাডা থেকে আসার ক্ষেত্রে আসতে না দেওয়াটা। তো এই বিষয়গুলি জানাটা খুব জরুরি। knowing what constitutes grounds for deportation ইন কানাডা ইজ ক্রিটিক্যাল ফর অল ইমিগ্রান্টস। সবার জন্য যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, সেই বিষয়গুলিতে আমরা এখন ফোকাস করব। দি ফলোইং সিচুয়েশনস ক্যান কজ ডিপোর্টেশন। যে সমস্ত কারণে ডিপোর্টেশনগুলো হতে পারে, সিরিয়ালে আমরা আসতেছি। 1 নম্বরে রয়েছে কমিটিং এ মেজর অফেন্স। কমিটিং এ মেজর অফেন্স উইথ এ ম্যাক্সিমাম জেল সেন্টেন্স অফ 10 years অর মোর ইন কানাডা, ফর এক্সাম্পল মার্ডার অর কিডন্যাপিং। কোনো ব্যক্তি যদি মেজর কোনো অফেন্সের ঘটনা ঘটিয়ে থাকেন, তার যদি 10 বছর কিংবা তার বেশি সময়ের জন্য কানাডাতে জেল হয়ে থাকে, এক্সাম্পল হিসেবে এখানে বলা হচ্ছে মার্ডার, কিডন্যাপিং ইত্যাদি কারণে কেউ অ্যাকিউজড হলে তাকে কানাডা থেকে ডিপোর্ট করার এখতিয়ার গভর্নমেন্টের রয়েছে। এরপরে বলা হচ্ছে যে কেউ যদি $5,000 বেশি চুরি করে, ডাকাতি করে, ফায়ার আর্ম ছাড়া, অর্থাৎ আপনার এখানে আর্মস ছাড়াই যদি এই সমস্ত চুরি ডাকাতি করে $5,000 বেশি, এবং কেউ যদি, এটা কিন্তু খুব একটা কমন বিষয় এখন বলবো, সেটা হলো ইফ অ্যান ইমিগ্র্যান্ট অ্যাটেম্পটস টু ফ্লি পুলিশ। কেউ যদি পুলিশের কাছ থেকে পলায়ন করতে চায়। এই 3টি কারণ কিন্তু খুব সহজ হতে পারে, মাত্র $5,000, চুরি ডাকাতি, ফায়ার আর্ম ছাড়া। যদি কেউ আগ্নেয়াস্ত্র বা যে কোনো ওয়েপন সহ এটি করে, তাহলে সেটাকে সিরিয়াস অফেন্স হিসেবে নেওয়া হবে। কিন্তু এই চুরি ডাকাতি কিংবা আপনার এখানে পুলিশের কাছ থেকে পালিয়ে যাওয়ার যে বিষয়টি হরহামেশা অনেকে করতেই পারে। তো এই বিষয়গুলো কিন্তু একজন ব্যক্তিকে আজীবনের জন্য নিষিদ্ধ করতে পারে কানাডাতে। পসেশন অফ ব্যান্ড ওয়েপন্স অ্যান্ড অ্যামিউনিশন। এরপরে অ্যাসল্ট রিজাল্টিং ইন বডিলি হার্ম উইথ অর উইদাউট এ ফায়ার আর্ম। কোনো অস্ত্র সহ অথবা অস্ত্র ছাড়াই কেউ যদি কোনো ব্যক্তিকে হার্ম করার জন্যে, ক্ষতিগ্রস্ত করার জন্যে আঘাত করে, সেটির জন্যেও তিনি পার্মানেন্ট রেসিডেন্ট হওয়ার পরেও তাকে কানাডা গভর্নমেন্ট ডিপোর্ট করতে পারেন। ইউজিং অর ওনিং এ স্টোলেন অর কাউন্টারফিট ক্রেডিট কার্ড। আপনি যদি ভুয়া কোনো ক্রেডিট কার্ড ব্যবহার করেন, কারো ক্রেডিট কার্ড চুরি করেন, বা ভুয়া কোনো ক্রেডিট কার্ডের ওনারশিপ আপনার থাকে, সেটার কারণে আপনার এই শাস্তিটি হতে পারে। ড্রাইভিং আন্ডার ইনফ্লুয়েন্স অফ ড্রাগস অর অ্যালকোহল will be result in deportation. Being convicted of a DUI offense is extremely serious since 2018. Canada has had a zero tolerance policy for intoxicated or drug drivers. তো বুঝতে পারতেছেন যে আপনারা জানেন যে পরিবহন সেক্টরে যারা থাকে তাদের কিন্তু ড্রাগের সাথে অনেক সংশ্লিষ্টতা থাকে। সেই বিষয়গুলি এখানে এসেছে যে ড্রাগিন অবস্থায় কেউ যদি এখানে গাড়ি চালায়, সেটা ধরা পড়লেই তাদের জন্য কিন্তু ডিপোর্টেশনের
ব্যবস্থা রয়েছে এবং 2018 সাল থেকে কানাডা এই বিষয়গুলোতে পলিসি অনেক কঠিন করেছে এবং তারা জিরো টলারেন্সে রয়েছে। সুতরাং এই বিষয়গুলো খেয়াল রাখবেন। এটা শুধু পেশাদার ড্রাইভার না, আপনারা নিজেদের ড্রাইভিং করার ক্ষেত্রে এই বিষয়গুলি যদি উল্টাপাল্টা হয়ে যায় তাহলে কিন্তু আপনার সমস্যা হতে পারে। সিমিলারলি, ইরেসপন্সিবল ড্রাইভিং দ্যাট রেজাল্টস ইন serious physical harm or death to another person may be grounds of deportation. For example, driving well above the speed limit in an suburban neighborhood and colliding with a pedestrian. এখানে আরও কিছু বুঝতে পারতেছেন বিষয়গুলো। কেউ যদি ইরেসপন্সিবল ড্রাইভিং করে, যেটার কারণে কারো সিরিয়াস ফিজিক্যাল হার্ম হয় বা কারো মৃত্যু হয়, কেউ যদি ক্ষতিগ্রস্ত হয় আপনার এই ইরেসপন্সিবল ড্রাইভিংয়ের কারণে, এটার কারণে আপনার ডিপোর্টেশনের গ্রাউন্ড তৈরি হতে পারে। কেউ যদি স্পিড লিমিটের বাইরে এখানে চালায় গাড়ি, সেক্ষেত্রেও এই ধরনের সমস্যা কিন্তু হতে পারে এবং আপনাকে দিয়ে কোনো ব্যক্তি যদি ক্ষতিগ্রস্ত হয়, এনি কাইন্ড, যে কোনোভাবেই হোক না কেন। আচ্ছা, এরপরে আমরা আসি। অ্যানাদার প্রাইমারি কজ অফ ডিপোর্টেশন ইজ কমিটিং what is known as a aggravated felony, drug felonies, trafficking narcotics, including 3 kg or more of marijuana, manufacturing synthetic drugs or cultivating marijuana. In addition, being convicted of 2 or more minor crimes may result in a deportation. ন্যাশনাল সিকিউরিটি রিজনেও আপনার ডিপোর্টেশন হতে পারে, অ্যান অ্যাক্ট কমিটেড এগেনস্ট দি কানাডিয়ান গভর্নমেন্ট। টু বি কট ইন অ্যাক্টস অফ স্পাই অর্থাৎ গোয়েন্দাগিরি করতে গিয়ে কেউ যদি ধরা পড়ে, অ্যাটেম্পটিং টু টপল এ গভর্নমেন্টের বিরুদ্ধে কেউ যদি কোনো অ্যাক্টিভিটিস করে, টেরোরিজমের কারণে, অ্যাসোসিয়েটেড উইথ অর্গানাইজেশন দ্যাট এঙ্গেজ ইন দি অ্যাক্টিভিটিস, এই সমস্ত কারণে কেউ যদি ধরা পড়েন তাকেও এখানে কানাডা গভর্নমেন্ট ডিপোর্ট করে দিতে পারেন। ইন্টারন্যাশনাল or human right breacher include war crimes, crimes against humanity such as genocide, and serving as a senior officer in a government that commits crimes against humanity. কেউ যদি কোনো সরকারি চাকরি, এমন ধরনের চাকরি করে যে সরকার হিউম্যানিটির বিরুদ্ধে ক্রাইম করে, এই ধরনের ব্যক্তিরাও এখানে, এই ধরনের রেকর্ডধারী ব্যক্তি যারা এরপরে যারা হিউম্যান রাইট ভায়োলেট করে, এই ধরনের ব্যক্তিদেরকেও কানাডা গভর্নমেন্ট ডিপোর্ট করতে বাধ্য করতে পারে। If a deported person seeks to enter Canada, he or she must apply for ERC authorization of return to Canada once they become admissible. আচ্ছা, failure to leave Canada after deportation order, কেউ যদি ডিপোর্টেশন অর্ডারের পরেও কানাডা লিভ করতে ফেইল করেন তাহলে তার কি শাস্তি হবে, কি ঘটনা ঘটবে সেটা নিয়ে একটু কথা বলা আছে এখানে। When a removal order becomes effective, you must deport Canada with a specified time frame. If you fail to attend a removal interview or not present on a planned removal date, the CBSA will issue a Canada-wide arrest warrant. When you are arrested, the CBSA may detain you in a holding facility before releasing you. তো এখানে বেশ কিছু বিষয় বলা আছে। আপনার যদি আপনি ডিপোর্টেশন অর্ডারের পরেও না যান, আপনার অনেক ধরনের সমস্যা পড়তে হবে। এরপরে CBSA may assign an escort officer to accompany you on your departure to guarantee that you leave Canada. Also make sure to check out with CBSA and advise them that you are following with the order and leaving Canada. Removal orders appeal. The Immigration and Refugee Board of Canada, IRB, handle any removal order appeals. The IRB Immigration Appeal Division hears appeals to removal orders. তো IRB ইমিগ্রেশন অফিসার আপিল ডিভিশন কারো বিরুদ্ধে যদি এরকম ডিপোর্টেশন অর্ডার আসে তাহলে তিনি সেটার জন্য আপিল করতে পারবেন। সেটার আপিলের বোর্ড রয়েছে, তারা সে আপনার তথ্যগুলো যাচাই বাছাই করবে। তো এই আপিল করতে হলে যে বিষয়গুলো লাগবে আপনার, সেখানে হলো এই কমপ্লিটেড নোটিশ অফ আপিল ফর্ম এবং এ কপি অফ দি রিমুভাল অর্ডার দ্যাট ইউ গট। এই দুইটি বিষয় নিয়ে কারো বিরুদ্ধে যদি রিমুভাল অর্ডার জারি হয় 30 দিনের মধ্যে তাকে আপিল করতে হবে IAD এই ডিপার্টমেন্টের কাছে।
যাতে করে আপনি অনেক সময় দেখা গেল যে আপনি ছোটোখাটো একটা অফেন্স করেছেন, সেটাকে অফিসাররা ফুলিয়ে ফাঁপিয়ে, যদিও এটা কানাডাতে হয় না, তারপরে অনেক সময় ভুল বোঝার কারণেও তারা আপনার বিরুদ্ধে একটি বড় ধরনের রিপোর্ট দিয়ে দেয়। তাহলে কিন্তু এক্ষেত্রে আপনি কি আপিল করতে পারেন, সেটার ব্যাপারে আপনার সুযোগ রয়েছে। এই বিষয়গুলো আপনি সিরিয়াসলি দেখতে পারবেন। তো এই হলো বিষয়। আমরা আজকে আলোচনা আর দীর্ঘায়িত করব না। আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। সালামু আলাইকুম।